ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুটা করছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর দিয়ে। বোলারদের দাপুতে পারফরমেন্সের পর প্রত্যাবর্তনের ম্যাচে লিটন দাসের অপরাজিত 50 আর তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে এসেছে আবাহনী। দিনের আরেক ম্যাচে ব্যাট বলে রিশাদ হোসেনের অনবদ্য পারফরমেন্সে গাজী গ্রুপকে 13 রানে হারিয়েছে শাইনপুকুর, আর শেখ জামালের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে মোহামেডান। প্রচণ্ড তাপদাহে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা। কিন্তু সূর্যের চোখ রাঙানি শুরুর আগেই আবাহনীর দুই পেসার শরীফুল ও তাসকিনের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র 5 রানেই সাজ করে প্রাইম ব্যাংকের পারভেজ ইমন, শাহাদাত দীপু ও তামিম ইকবাল। তবে চতুর্থ উইকেটে ইনফর্ম মুশফিকুর রহিম আর জাকির হাসান প্রতিরোধ করেন। 50 তুলে নেন জাকির। এই জুটি থামে 112 রানে 44 রান করে মুশি তানভীরের স্পিনে কাটা পড়ে। এরপর জাকির হাসানও ফেরেন 68 রানে মোহাম্মদ সাইফুদ্দিনের পেসে। ম্যাচের বাকি সময় প্রাইম ব্যাটাররা সমস্যায় ফেলতে পারেনি আবাহনীকে। তবে এক দফায় ফিল্ডিং করতে গিয়ে মাথায় বল লাগে লিটন দাসের, তবে চোট ছিল না গুরুতর। সেই সাথে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে বারবার পানি খেতে দেখা যায় ক্লান্ত তাসকিন শরীফুলদের। আর ক্র্যাম্পের শিকার হয়ে তো মাঠ ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আবাহনী অবশ্য নিশ্চিত করেছে সমস্যা গুরুতর নয়। শেষ পর্যন্ত 178 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। মাঝারি স্কোর তাড়া করতে নেমে ছুটি কাটিয়ে ফেরা লিটন দাসের ব্যাটে ভালো শুরু পায় আবাহনী। এনামুল বিজয় আর নাজমুল শান্ত সমান 22 রান আর আফিফ 4 রান করে আউট হলেও লিটন ছিলেন থিতু হয়ে। 5 নম্বরে নেমে অবশ্য টি-20-র খুনি মেজাজে ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। এতটাই আক্রমণাত্মক ছিলেন হৃদয় যে মনে হচ্ছিল টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। মাত্র 27 বলে 5 ছক্কা আর 4 বাউন্ডারিতে 55 রান করে ফেরেন বগুড়ার এই ক্রিকেটার। 106 বলে অপরাজিত 56 রানের ইনিংস খেলে আবাহনীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিটন। দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র 138 রানে অল আউট হয়েও লেগ স্পিনার রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে শাইনপুকুর। ব্যাটিংয়ে 33 রান করার পাশাপাশি বল হাতে 31 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন রিশাদ। ফতুল্লায় আরেক ম্যাচে সাইফ হাসান ও তাইবুর পারভেজের জোড়া সেঞ্চুরিতে মোহামেডানকে 260 রানের টার্গেট দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে মাহিদুল অঙ্কনের 101 আর মাহমুদুল রিয়াদের অপরাজিত 87 রানের ইনিংসে 5 উইকেটের জয় পায় মোহামেডান। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বেশ কয়েকটা বিষয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা তাপদাহের মধ্যে প্লেয়াররা খেলছেন। ডেফিনেটলি এইটা তো তাদেরকে একটা ক্রেডিট দিতে হয় বা তাদেরকে সাধুবাদ জানাতে হয় যে প্রফেশনালিজমটা তারা মেনটেন করছে। এটা সবচেয়ে বড় বিষয়, যে ব্যারিয়ার যাই থাকুক না কেন। দ্বিতীয় কথা, ক্রিকেট বোর্ড কতটুকু কনসার্ন আসলে সত্যিকার অর্থে এই প্লেয়াররা আবার টি-20 বিশ্বকাপ খেলতে যাবেন, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে। সো এইখানে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সামগ্রিকভাবে ব্যাপার আছে। আর যেহেতু বলছিলাম যে জিম্বাবুয়ে সিরিজের কথা, এই সপ্তাহেই ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল। ইনজুরি সমস্যা না হলে যে দলটিকে বিশ্বকাপের দল বানাতে চান নির্বাচকরা। হেড কোচ চান্দিকা হাথুরু সিংহের সাথে বৈঠক শেষে চূড়ান্ত দল জমা দেবেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। 5 মে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টি-20 সিরিজ শুরু হচ্ছে। 5 ম্যাচের এই সিরিজটা মূলত বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। শুরুতেই কিন্তু এত টি-20 ছিল না, টেস্ট বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল টি-20 বাড়িয়েছে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করার জন্য। এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ক্রিকেট অপারেশনস, সিলেক্টর সবার কাছ থেকে বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে যেই দলটা থাকবে সেটি মূলত বিশ্বকাপ দল। নতুন করে ইনজুরি কোনো সমস্যা না হলে বা কোনো ক্রিকেটার খুব বাজে ডিজাস্টার পারফরমেন্স না করলে এই দলে পরিবর্তন আনার ইচ্ছে নেই টিম ম্যানেজমেন্টের। অন্তত এখন পর্যন্ত সেই পরিকল্পনাতেই স্টিক আছে সবাই। তো এই দলটা খুবই গুরুত্বপূর্ণ। দল ঘোষণার খুব বেশিও সময় নেই। এই সপ্তাহে দল ঘোষণা করা হবে, সেটা নিশ্চিত বৃহস্পতিবারের মধ্যেই, অর্থাৎ 3-4 দিনের মধ্যেই। এই দল গঠন নিয়ে অলরেডি ডিপিএল দেখে এবং পাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে নির্বাচকরা কাজ শুরু করেছেন। একাধিকবার বৈঠক হয়েছে, সোমবারও নির্বাচকরা একটা বৈঠক করেছেন। তবে এই বৈঠকটা পরিপূর্ণতা পাবে আসলে কোচ চান্দিকা হাথুরু সিংহে। তিনি বাংলাদেশে এসে গেছেন রোববার রাত্রে। তার সঙ্গে একটা বৈঠক হবে সিলেকশন কমিটি। সেই বৈঠকের পর ক্যাপ্টেন তো অ্যাভেলেবেল আছেনই, আসলে চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করা হবে। চান্দিকা হাথুরু সিংয়ের সঙ্গে 2-1 দিনই বসার কথা সিলেকশন প্যানেলের, এবং বাকি যার কোচিং স্টাফ আছেন তারাও কিন্তু চলে আসছেন। যেমন সোমবার বিকেলেই
বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। সব কিছু মিলে আশা করছি যে দল নিয়ে দ্রুত একটা আপডেট দেবে বিসিবি, আপডেট অর্থাৎ দল ঘোষণা করে দেবে। তো দলে আসলে খুব বড় কোনো পরিবর্তন বা চমকের কিন্তু সুযোগ নেই। আমাদের ক্রিকেটাররাও লিমিটেড এবং সবশেষ যে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশ 2-1 হেরেছে, কিন্তু ভালো কিছু পারফরমেন্স কিন্তু এসেছিল। এখন দেখার বিষয় 2-1টা স্লটে যেমন আলিসাল ইসলাম সেই দলে ছিলেন কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেনি। এবার তাকে নিয়ে কি হয়, কেননা ডিপিএলে যে খুব নজর কাড়া পারফরমেন্স তিনি করেছেন বিষয়টা কিন্তু তাও নয়, কিন্তু আলিসের পরিবর্তে আবার জাকের সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। রিশাদও তার জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন, টি-20তে করেছেন, ওয়ানডেতেও ভালো পারফরমেন্স করেছেন। দেখা যাক 1-2টা স্লট বাকি আছে যেই জায়গাগুলো নিয়ে ডাউট আছে। মোটামুটি বাংলাদেশ দলের একাদশ বা বলুন স্কোয়াড বলুন মোটামুটি কিন্তু ফিক্সড। তো দল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আমরা শুনছিলাম হাসিনুর রহমান আমাদের সহকর্মী, তিনি বলছিলেন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তবে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রসঙ্গ দিয়ে শুরু করেছি। প্রচণ্ড গরমে খেলা হচ্ছে, ঠিক এই পর্যায়ে আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন মিস্টার আলী হোসেন, সদস্য সচিব সিসিডিএম ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। আলী হোসেন ভাই, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, প্লেয়ারদের একটা অভিযোগের জায়গা সবসময়ই থাকে, সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে ক্যালেন্ডারের কারণে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পবিত্র মাহে রমজানে পড়ছে বা প্রচণ্ড গরমের মধ্যে পড়ছে। আপনারা অনেক সময় নিরুপায় থাকেন, কারণটা হচ্ছে আমাদের এখানে মাঠের সংকট থাকে এবং তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ লিগও খেলাতে হয়। কিন্তু এই জায়গাটা আপনার কাছে মনে হয় কি না আলী হোসেন ভাই, সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিগটা যেহেতু আমাদের টপমোস্ট ক্রিকেট লিগ, এইটার ক্যালেন্ডারের ব্যাপারে, শিডিউলের ব্যাপারে আগামী বছর থেকে বা পরবর্তী বছরগুলো থেকে আরেকটু যদি রেকটিফাই বা ফাইন টিউনিং করা যায়, সেটা প্লেয়ারদের জন্য ভালো। ক্যালেন্ডার কিন্তু আমরা 3 বছর আগেই আমাদের এটা সেট আপ করার, যেহেতু আমাদের আর কোনো উইন্ডো নেই। আমাদের বিপিএল হয় আপনার বিপিএল এর কিন্তু 7 দিন পর পরই আমরা এটা শুরু করি ঢাকা প্রিমিয়ার লিগ, এবং এই স্লটটা ছাড়া আমাদের আর কোনো আপাতত কোনো আমরা স্লট পাচ্ছি না। তা না হলে কিন্তু আমরাও কিন্তু অনেক এটা নিয়ে বিবেচনা করছি, অনেক আলাপ আলোচনা করেছি, অনেক কিছু করেছি। কিন্তু এই বছর যেটা শুরু হচ্ছে আসলে যে প্রচন্ড গরমটা, এইটা আমরাও উপলব্ধি করছি যে এইরকম গরম হয়তো বিগত কয়েক বছরে আর হয়নি, যার জন্য আসলে বেশি এটা নিয়ে খুব চিন্তিত আমরা। আলী হোসেন ভাই, সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে খেলোয়াড়দের সচেতনতা বৃদ্ধির জন্য আসলে কি কি ধরনের নির্দেশিকা আপনারা দিচ্ছেন? কারণ যেটা হয় আমরা অন্যান্য সেক্টরে দেখছি, স্কুল কলেজগুলোতে বলছে বাচ্চাদেরকে বেশি বেশি করে পানি খাওয়ার জন্য, ফ্লুইড ইনটেক করার জন্য। ক্রিকেট বোর্ডেরও তো নিশ্চয়ই এই ধরনের কোনো পদক্ষেপ আছে বা আপনারা হয়তো বা দিচ্ছেন প্লেয়ারদেরকে, এই সময় তারা ওয়ার্কলোড ব্যালেন্সটা করছে। তো গত 20 তারিখে সবগুলা দলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আমার চেয়ারম্যান আমরা সকলেই মিটিং করেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা যে এই প্রচন্ড গরম এটা আমরাও উপলব্ধি করতে পেরেছি, কিন্তু এই সময় যে আমরা যে খেলাটি পিছিয়ে দিব বা বন্ধ রাখবো, যে 10 দিন বা 7 দিন পরেই যে এটার আবার সেই পরিবেশটা আসবে সেটারও নিশ্চয়তা নাই। কারণ ক্লাবগুলো আপনারা জানেন, এই ক্লাবগুলো যারা প্রিমিয়ার ডিভিশনে চালায় তারা ইতিমধ্যেই প্রায় অনেকেই 6-7 কোটি বা 8 কোটি টাকার বাজেটের একটা টিম তারা করে। এই মুহূর্তে তারা যদি খেলাটি বন্ধ করে আবার পরবর্তীতে কোনো ভালো সময় খেলা শুরু করা যায়, এটা ও তারা ইচ্ছুক না, বা তাদের এই যে ইটি আছে, একবার খেলাটা বন্ধ হয়ে গেলে এই খেলাটি আবার কবে শুরু করতে পারবো, আবার ঝড় বৃষ্টির সময় চলে আসবে, যার জন্যই ক্লাবগুলো কিন্তু চাচ্ছিল যে খেলাটাই আপনারা চালিয়ে যান, 2 দিন করে আপনারা রেস্ট দেন, এবং বিকল্প যে জিনিসগুলো কিছু কিছু করা যায় সেগুলো আমাদের দিচ্ছে। আমরা ইতিমধ্যেই আম্পায়ার্স কমিটির সাথে বসেছি এবং আমরা নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন, আপনি নিজেও জানেন, খেলোয়াড় ছিলেন, যে আমাদের একটা ড্রিঙ্কস বিরতি থাকে, আমরা এই ড্রিঙ্কস বিরতিগুলো বাড়িয়ে দিয়েছি। আমরা বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই শীতলতার কথা বলে দিয়েছি, যে তারা যেন 2-3 ওভার বা 4 ওভার বল করলে বাইরে এসে একটু রেস্ট নিতে পারে। আগে যেন রেস্ট নিতে হয়তো 2-3 মিনিটের ভিতরেই ঢুকতে হতো, সেটাও কিছুটা আমরা বলে দিয়েছি এবং সেটা আজকেই প্রযোজ্য হয়েছে, যে কিছু প্লেয়ারদের জন্য
সেই জায়গাটা একটু শিথিলতা তারা আম্পায়াররা করেছে। আলী ভাই, এবার প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা বিষয়ের মধ্যে আজকে একটা বিষয় নিয়ে বেশ কয়েকজনের চোখে পড়েছে বিষয়টি, সেটা হচ্ছে ফতুল্লায় আজ মাঠে সিএনজিতে খাবার এসেছিল। আপনি যেহেতু সংশ্লিষ্ট, আপনি হয়তো বিষয়টি আরো ভালোভাবে জানাতে পারবেন আমাদের দর্শকদেরকে, আসলে কি হয়েছিল। এইটাও আপনাদের আমি দেখেছি, আমি যেহেতু এই খেলাটি লাইভ হচ্ছিল আমাদের, কিন্তু 3টি খেলাই আজকে লাইভ দেখানো হয়েছে। আমি ওইটা দেখেছি, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ একটা প্রিমিয়ার ডিভিশনে এভাবে হুট করে, যদিও এটা খেলোয়াড়দের খাবার, তারপরে খেলোয়াড়দের খাবারটা এভাবে মাঠে কেন ঢুকে যাবে? যারা গেটে ছিল তাদের ওইখানে রেখেই তারপরে এই খাবারগুলো আনা উচিত ছিল। এবং আমরা কিন্তু আসল কথা আপনি নিজেই জানেন, ফতুল্লা স্টেডিয়ামটি ইতিমধ্যে বাইরে কাজ চলছে, ভিতরেও এই খেলা শেষ হওয়ার পরপরই এটার কাজ ধরবে, যার জন্য অনেক কিছু এই জায়গাটা মোটামুটিভাবে একটু অরক্ষিতই, এবং পুরোপুরিভাবে আমরা অন্য জায়গায় বিকেএসপিতে বা মিরপুরে যেভাবে আমাদের ওইখানে সিকিউরিটি বা অন্যান্য ম্যানেজমেন্ট করা যায়, ফতুল্লাটা আপাতত আমরা আসলে অনেক ক্ষেত্রেই আপনারা দেখছেন তামিম ইকবালের কাছে তার কাটা বেড়া টপকিয়ে মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে, সেলফি তুলছে তাসকিনের সাথে, এই জিনিসগুলো একমাত্র ফতুল্লাই হচ্ছে। এগুলো আমরা আরো দৃষ্টি, যারা ওইখানে আছে, যে ম্যানেজমেন্টে আছে, যারা ওইখানে সিকিউরিটি আছে, তারা আজকে আমরা বলে দিয়েছি এগুলো আরো স্ট্রিক্টলি ভাবে দেখার জন্য। এটা খুব আমরাও এই জিনিসটা খুব ভেবে দেখছি, এবং দুঃখজনক ব্যাপার এই জিনিসটা। আলী হোসেন ভাই, প্রিমিয়ার লিগ বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা লিগ, দেশের টপ সার্কিটের লিগ। এই জায়গাটায় দেখা যায় শুধু তো মাঠে খেলোয়াড় না, খেলোয়াড়রা থাকেন, গ্রাউন্ডসম্যানরা থাকেন, এবং একটা অনেক বড় অংশ যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, যারা এই খেলাটাকে এক্সপোজার দিচ্ছেন, জনগণের কাছে তুলে ধরছেন, তারাও কিন্তু এটার অনেক বড় একটা পার্ট। যেটা হয় যে মিরপুর স্টেডিয়াম বাদে অন্যান্য জায়গাগুলোতে, সেটা বিকেএসপি হোক কিংবা ফতুল্লাতে হোক, তাদের সুবিধা নিশ্চিত করার জায়গাটা অদূর ভবিষ্যতে আপনারা সেই জায়গাটা আরেকটু সচেতন হবেন কিনা? কারণ এই গরমে অনেক সাংবাদিক ভাইরাই কিন্তু কমপ্লেন করছেন, বিশেষ করে যারা ফতুল্লাতে ম্যাচ কভার করছেন, গরমে তাদের সুযোগ সুবিধার জায়গাটা খুব একটা নিশ্চিত না। সো এই জায়গাটা আগামীতে আপনারা আরো সচেতন হবেন কিনা? না, অবশ্যই, এটা তো অবশ্যই করব। আর আসলে আমরা ক্রিকেটটা পরিচালনা করি, এই দিকটা আমরা সিসিডিএমটা আমরা দেখি, কিন্তু আমাদের যে যারা এই মিডিয়াদের ব্যাপারে আছে, মিডিয়া কমিটি আছে, হ্যাঁ, আমি ইতিমধ্যে আজকেও মিডিয়া কমিটির সাথে কথা বলছি, তারা এই দিকগুলো আরো সচেতন হবে। আলী হোসেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে প্রথমবারের মতো আমরা স্পোর্টস লাইভে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আলী হোসেন, সদস্য সচিব সিসিডিএম, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। সবশেষ মৌসুমে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে 20 লাখ টাকা উপহার দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। পূর্ব প্রতিশ্রুতি মতো খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন নগদের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তানভীর এম ইসু। ফরচুন বরিশালের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলের অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করেছেন। এই সম্পর্কের কারণেই ফাইনালে জয়লাভের পর নগদের প্রধান নির্বাহী তানভীরকে ভিডিও কলে যুক্ত করেন তামিম, আর সেখানেই ফরচুন বরিশালকে 20 লাখ টাকা উপহারের প্রতিশ্রুতি দেন তানভীর। তামিম ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, সৌম্য সরকার, সাইফুদ্দিন সহ ফরচুন বরিশালের খেলোয়াড়রাও। থ্যাঙ্কস টু নগদ এগেইন যে আমাদেরকে আবার একসাথে নিয়ে আসার জন্য। প্লাস আপনারা সবাই জানেন যে আমরা একটা প্ল্যান করছি যে আমরা বরিশালে আমরা সবাই যাব ইনশাআল্লাহ ট্রফি সেলিব্রেট করার জন্য। বিকজ ইনশাআল্লাহ ফরচুন বরিশাল আর নগদ একসাথে হয়ে যাবে। আর বিকজ আমি মনে করি বরিশালের বাসীরা ডিজার্ভ করে ওই সেলিব্রেশন, বিকজ the support that we had throughout the tournament was unbelievable. এটা আসলে সম্ভব হয়েছে তামিম ভাই আপনার নেতৃত্বে পুরো টিমটাকে যেভাবে গুছিয়ে রেখেছিলেন এই কারণে। থ্যাংক ইউ। আর সেখান থেকে সেদিনই খেলা শেষ করে সব ফরেন প্লেয়ার সহ তামিম ভাই আমাকে ফোন দিয়েছিল আর বোনাসের জন্য। তো সেই মোমেন্ট আসলে আমার না করার কোনো ওয়ে নাই, কারণ যেখানে তামিম ভাই, রিয়াদ ভাই, মিরাজ, মুশফিক আছে, আমি এখানে না করার কোনো অপশন নাই। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।